মাত্র ৮ জন বিডিআর সদস্যের সাহসিকতার কাছে এক লজ্জাজনক পরাজয় বহন করতে হয় কয়েকশো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে বড়াইবাড়ি গ্রামটিতে সেদিন কি হয়েছিল ২০০১ সালের ১৮ই এপ্রিল। যুদ্ধ বড়াইবাড়িতে হলেও ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতর দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের উপর দিয়েই। এমন অবস্থায় বিডিআরও এই একই জায়গায় একটি অপারেশন স্থাপন করে। সড়ক নির্মাণ নিয়ে বিডিআর আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে ৬ রাউন্ড গুলি করে। জবাবে বিএসএফের ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং ৭০ জন বিএসএফ সদস্য আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং তারিখ সূত্র ধরে কুড়িগ্রামের বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখলের প্রস্তুতি নেয়। ২০০১ সালের ১৮ এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ করতে যায়। এ সময় তারা দেখতে পায় তাদের ধান ক্ষেতের ভেতরে শত শত বিএসএফ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এটা ভারতের বিএসএফের সদস্য। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদেরকে ভুল পথ দেখিয়ে দেন এবং বিএসএফ সেদিকে রওনা হয়। বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে সাইফুল ইসলাম ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিল মাত্র ৮ জন বিডিআর সদস্য। এ খবর পাওয়া মাত্রই তারা দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজের ক্যাম্প ছেড়ে গ্রামের ভেতরে ঢুকে বিভিন্ন জায়গায় পজিশন নিতে থাকেন। সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, তাই তিনি নিজেও হাতে অস্ত্র তুলে নেন বিএসএফ মোকাবেলা করার জন্য। কিছুক্ষণ পরেই বিএসএফের সদস্যরা বিডিআরের ক্যাম্পটি খুঁজে পায় এবং সাথে সাথেই ক্যাম্প লক্ষ্য করে তারা এলোপাথারি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে যে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে পালিয়ে গেছে। এমন সময় বিএসএফ সদস্যদের লক্ষ্য করে চারদিক থেকে গুলি ছোড়া শুরু করে ওই ৮ জন বিডিআর সদস্য। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরে বিএসএফ সদস্যরা এলোপাতারি গুলি ছুটতে শুরু করে। এই ঘটনায় প্রথম দিকে গ্রামবাসীরা পালিয়ে গেলেও পরে তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিংপ্রাপ্ত আরও ১২ জন ফিরে আসেন এবং বিডিআরদের সঙ্গে যোগ দেন। ১৮ এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকে আরও মিডিয়া সদস্যরা কুড়িগ্রাম এসে পৌঁছায়। ১৮ এপ্রিল সারাদিন সারা রাত এবং ১৯ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ যুদ্ধে ২ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন। আর বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান খেতে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। তবে স্থানীয়দের ধারণা বিএসএফের অন্তত ১৭০ জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ১৬টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে লাশগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ, কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। ২০০১ সালের ৭ই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এই ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি। শুধু তাই নয়, বিএসএফের প্রতিবাদে একটি ষড়যন্ত্রের কথা উঠে আসে। বলা হয় শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে নষ্ট করতে এই ঘটনা ঘটানো হয়েছে। তাই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীতে বদলি করা হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০১২ সালে এক সাক্ষাৎকারে ফজলুর রহমান জানান, তার বিরুদ্ধে আনিত এই সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পেছনের কারণ যাই হোক, ২০০১ সালের ১৮ এপ্রিল ৮ জন মিডিয়া সদস্যের সাহসিকতা এবং গ্রামবাসীর সহযোগিতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ।